এখন রোজগারপাতিটা একটু বাড়বে, তোমার কষ্ট একটু কমবে। মাথায় গান করে মোটামুটি রোজগার করতে পারছি, এই পর্যন্ত। এই তো গোড়া, মাঝে ভালো আছেন? গোড়া, এই তোর কাছে এসছেন। আসুন দাদা, আসুন আসুন আসুন। এই গোড়া, রাগিনীর নাম শুনেছিস তো? আরে রাগিনী মিউজিক কোম্পানি, উনি ওখান থেকে এসছেন। নমস্কার, আমার নাম পুলক চক্রবর্তী, এই আমার কার্ড। নমস্কার। আমাদের ডিরেক্টর, মানে কোম্পানির ডিরেক্টর মিস্টার রয়, মিস্টার শুভেন্দু রয় আপনার সঙ্গে একবার দেখা করতে চান। কি ব্যাপারে বলুন তো? কালকের আপনাদের ওই মাচার শোয়ের রিভিউটা উনি পড়েছেন। মাচার শো, তার আবার রিভিউ? ওই কারণেই তো উনি বিশেষ ইন্টারেস্ট দেখিয়েছেন। দেখুন, একটা মাচার শো এ তো সারা বছর অলিতে গলিতে হয়েই থাকে, কিন্তু আপনি কি এমন গান গাইলেন যে একেবারে প্রেস হুমড়ি খেয়ে পড়ে আপনার প্রশংসা করতে শুরু করলো? এই তো প্রেসের ব্যাপার, আমি বলতে পারবো না। মিস্টার রয় আপনার কাছে একটা ওপেন অফার রেখেছেন। আপনার নিজের গান, মানে আপনার নিজের লেখা, নিজের সুর করা গানের একটা অ্যালবাম উনি এক্ষুনি বার করতে চান। অন্য কোনো কোম্পানিকে কমিট করার আগে আপনি যদি একবার ওনার সঙ্গে দেখা করেন তাহলে খুব ভালো হয়। আমার গানের অ্যালবাম? আমার গান কোথায়? কেন? কালকেই তো গাইলি, পাবলিকা করে ফেটে গেল। সে তো একটা গান। মানে মানে এতদিন আমার এতগুলো হিসেবের খাতা সাধ্য করে তুই মাত্র একটা গান লিখেছিস? হ্যাঁ, একটাই গান লিখেছি, সত্যি বলছি। সরি স্যার, পিস মাল একেবারে তিলে। ঠিক আছে ঠিক আছে, একটা যখন লিখেছেন আরও নিশ্চয়ই লিখবেন। একটাই রিকোয়েস্ট, অন্য কারোর সাথে কথা বলার আগে আমাদের একটা ফোন করবেন প্লিজ। চলি, নমস্কার। আমি জেগে আছি। আয় বস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর সঙ্গে কিছু কথা ছিল আমার দিদি ভাই, তাই তোকে ডেকে পাঠিয়েছিলাম। বলো। দেখ দিদি ভাই, এই সোনার তরীতে তুই একমাত্র মানুষ ছিলি যে আমার মুখের উপর দাঁড়িয়ে আমার মতামতের বিরোধিতা করেছিস, আমার সঙ্গে ঝগড়া করেছিস, অভিযোগ করেছিস। সেই মতামতের গুরুত্ব কতখানি সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু তুই কোমর বেঁধে ঝগড়া করতে ছাড়িসনি। আজ বেশ কিছুদিন ধরে সেই চিরকালের অভ্যেসটা কেমন যেন বদলে গেছে। আমার আর ঝগড়া করতে ভালো লাগে না ঠাকুরদা। বেশ, ঝগড়া না হয় নাই বা করলি, কিন্তু তোর মতামতটা তো একটু জানাবি। আমি যে কাজটা করছি, না হলে তার সায়টা পাবো কি করে? এটা তোর জীবনের একটা বড় সিদ্ধান্ত, তোর মতামতটা জানা আমার খুব দরকার। আমার কদিন ধরে কেবলই মনে হচ্ছিল যে এই দরজাটা খুলে তুই ঝড়ের মতো এসে ঢুকবি, আবার আগের মতো আমার সঙ্গে ঝগড়া করবি, এই একতরফা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ আনবি, নালিশ আনবি, কিন্তু তুই কিছুই করিসনি। তোর এই নীরবতা আমাকে বড্ড পীড়া দিচ্ছে দিদি ভাই। নালিশ কিসের ঠাকুরদা? আমি তো সবকিছু মেনেই নিয়েছি। না দিদি ভাই, তোর এই বিদেশ যাওয়া নিয়ে আমার সিদ্ধান্ত যদি একতরফা হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তাহলে সেটা খুলে বল। এখনো সময় আছে, এখনো যাওয়াটা বাতিল করা যেতে পারে। অন্যায় কেন হবে ঠাকুরদা? এত ভালো সুযোগ কেউ পেয়ে হাতছাড়া করে?
আমি জানি দিদি ভাই, গোরার জন্য তোর মনে একটা হাহাকার রয়ে যাবে, একটা অপ্রাপ্তি, একটা বেদনা, একটা শূন্যতা, হয়তো সারা জীবন তোকে বহন করে বেড়াতে হবে। সেসব কথা থাক না ঠাকুরদা। না, থাকবে কেন? তুই যদি নাও জানতে চাস, তোর সামনে দাঁড়িয়ে আমার একটা আত্মপক্ষ সমর্থনের একটা তো জায়গা আছে। দেখ দিদি ভাই, গোরাকে আমি চিনেছি, তার প্রতিভার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছে। আমার যদি এতটুকু মূল্যায়নের ক্ষমতা থাকে, আমি তোকে বলছি, ও হচ্ছে যথার্থ শিল্পী। তার অস্তিত্ব, তার চেতনা, তার প্রতিটি অণু পরমাণুতে সে একজন যথার্থ শিল্পী। ঠাকুরদা, কিন্তু দিদি ভাই, এমন শিল্পী যারা, তাদের জীবনে পার্থিব সম্পর্কের মূল্য কতটুকু? তারা কোনো সীমিত পরিসরে বদ্ধ থাকার তো মানুষ নয়। তাদের জীবন হচ্ছে স্রোতস্বিনী, বহতা নদীর মতো, ক্রমাগত এক পাড় ভাঙে আর এক পাড় গড়ে। তাদের এই বেগবান জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলা, সে তো আমাদের সামর্থ্যের বাইরে দিদি ভাই। সংসারের সুখ, গার্হস্থ জীবনের বাধা ধরা নিয়ম তাদের জন্য নয়। আমি বুঝতে পারছি ঠাকুরদা। এবার তুই বল দিদি ভাই, আমার প্রাণের অংশকে তার হাতে সঁপে দিয়ে আমি নিশ্চিন্ত হই কেমন করে? স্যার, আমরা যে কাগজগুলো পাঠিয়েছিলাম ওনারা তার প্রাপ্তি স্বীকার করেছে। এবার কি তাহলে? থাক সাক্ষ্য, এর প্রয়োজন নাও হতে পারে। এ কি বলছেন স্যার? যদি ভিসার দরখাস্তটা... সবই নির্ভর করছে পুপে দিদির অন্তিম মতামতের উপর। এখন বল দিদি ভাই, তুই কি চাস? আমি আমার সমস্ত অনিশ্চয়তা, সমস্ত আশঙ্কার কথা তোকে জানালাম। এবার তোর সিদ্ধান্তটা তুই জানা। সিদ্ধান্ত নেওয়া আমার হয়ে গেছে ঠাকুরদা। তোমাকে আর কষ্ট পেতে হবে না। তোমার সমস্ত দ্বিধা দ্বন্দ্বের কারণ আমি বুঝতে পেরেছি। আমি চলে যাব বিদেশে। এটা আমার নিজস্ব সচেতন সিদ্ধান্ত। যাক, একটা বিরাট বোঝা তুই আমার বুক থেকে নামিয়ে দিলি দিদি ভাই। তাহলে কি স্যার আমি ভিসা অফিসে... যা করার করো সাক্ষ্য, আর বেশি অপেক্ষা করার প্রয়োজন নেই। গুড মর্নিং মা। গুড মর্নিং। বলছি, খবরের কাগজটা কোথায় জানো? এখনো আসেনি বোধহয়। কি যে হয় না, মাঝে মাঝেই দেরি করে। তো আসেনি নাকি বাইরে পড়ে আছে, তপনদা ভেতরে আনেনি? দাঁড়াও, আমি দেখছি। আয়, সব ব্যাপারে তপনকে দোষ দেওয়া। আরে আমি নিজে দেখে এসছি। তা হ্যাঁ রে, কাগজে কি এমন আছে যার জন্য এত উতলা হচ্ছিস? আছে, কারণ আছে। জানো বাবা, কাল না অনেকদিন পরে গোরাকে স্টেজে আবার পারফর্ম করতে দেখলাম। গোরাকে? গোরা ফিরে এসেছে? হ্যাঁ, শুধু ফিরেই আসেনি, আবার গান গেয়েছে। আর এবারে ওর নিজের গান। মানে রবীন্দ্রসঙ্গীত নয়? না বাবা, একেবারেই ওর নিজের কম্পোজিশন, ওর নিজের লেখা, নিজের সুর দেওয়া। তুমি ভাবতে পারবে না, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এত ভালো লাগছিল না। ওখানে প্রেসও পৌঁছে গেছিল, আজ হয়তো ওরা কিছু লিখবেও। এতদিন পরে ওকে গান গাইতে দেখে আই ওয়াজ সো রিলিভড। আমার মনে হচ্ছিল... থাক, আর আদিক্ষেতা করতে হবে না। জলখাবারে কি খাবে সেটা বলো। টোস্ট ডিম নাকি তপনকে বলবো লুচি তরকারি করতে? ওসব লুচি টুচি থাক না মা। শোনো না, গোরার গান শুনে না পাবলিক একদম ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছিল। এমনকি শ্রীবিলাস বাবুকে তো দেখলাম প্রায় নেচে ওঠেন আর কি। তা নাচবেন না? যত নষ্টের গোড়া তো উনি। সমস্তটা ওনার সাজানো, ওনার মন মতন সবকিছু হচ্ছে। এখন মেয়েকে বিদেশে পাঠাবেন, দেখো আবার লেজুর করে গোরাকে না পাঠান। গানের পারে